স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনায়। আমাদের আলোচনার বিষয়বস্তু যুক্তরাষ্ট্র ইরান সংঘাতের বাস্তবতা। আপনাদের সাথে আছি আমরা দুজন, আলিশা নকুব দোবার, রিসার্চ অ্যাসিস্ট্যান্ট অ্যাট পিএপস। আমি মহসিনা মোস্তফা নীতি, রিসার্চ অ্যাসোসিয়েট অ্যাট প্রিন্স। নীতি, আমরা যেমনটি আলোচনা করছিলাম, ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া যুদ্ধ প্রায় ১.৫ মাসের বেশি সময় ধরে চলার পরে গতকালকে কিন্তু একটি যুদ্ধবিরতির ঘোষণা আসলো। আমরা দেখলাম ইরান এবং যুক্তরাষ্ট্র শর্ত সাপেক্ষে তারা যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। এই ঘোষণার পরপরই ইরান বলল তারা কর্মজ প্রণালী খুলে দিবে, কিন্তু কিছু শর্ত তারা দিয়ে দিয়েছে। এবং এর সাথে সাথে আমরা দেখলাম বিশ্ববাজারে তেলের দাম কমতে শুরু করলো। কিন্তু এই ঘোষণা আসার কয়েক ঘন্টার মধ্যে কিন্তু আমরা দেখলাম যে যুদ্ধবিরতি ভঙ্গ করে কিছু হামলার ঘটনাও ঘটেছে। হ্যাঁ, আমরা কিন্তু ২৪ ঘন্টারও কম সময়ের মধ্যে দেখেছি যে ইসরায়েল কিন্তু লেবাননে আক্রমণ করেছে। ঠিক তাই, এবং এই জন্য আসলে একটা শঙ্কা থেকে যাচ্ছে যে যুদ্ধবিরতি আসলে কতটুকু স্থায়ী হবে। এখানে একটা জিনিস বলি যে এটা কিন্তু একটি ট্যাকটিক্যাল পজ, কোনো স্থায়ী রাজনৈতিক সমাধান না। কাজেই আলোচনা যদি অগ্রগতি না পায়, যুদ্ধবিরতিতে কিন্তু আসলে কোনো সমাধান আসবে না, বরং উল্টোটা হতে পারে। তবে এখানে একটা আশার কথা হচ্ছে আগামীকাল ইসলামাবাদে ২ পক্ষের প্রতিনিধি দলরা বসবে। তারা হয়তো কোনো একটি সিদ্ধান্তে পৌঁছাতে পারে। কারণ আমরা ইতোমধ্যে দেখেছি যুদ্ধের জন্য কিন্তু ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক বেশি, এবং যুদ্ধ যদি দীর্ঘায়িত হয় এই ক্ষয়ক্ষতির পরিমাণ কিন্তু আরো অনেক বেশি বেড়ে যাবে। আর শুধু কিন্তু এই ২ পক্ষই না, এই যুদ্ধের কারণে কিন্তু পুরো বিশ্বই একটি সংকটময় পরিস্থিতি পার করছে বর্তমানে। তুমি যেরকম হরমুজ প্রণালীর কথা বলছিলে, যে প্রণালী দিয়ে বিশ্বের প্রায় ১/৫ তেল পরিবাহিত হয়ে থাকে। ১ম এ এই প্রণালীটি বন্ধ করে দেওয়া এবং পরবর্তীতে এর সীমিত ব্যবহারের কারণে কিন্তু বিশ্বের যে জ্বালানি বাজার, তাতে কিন্তু বেশ ভয়াবহ ধরনের অস্থিরতা দেখা গিয়েছে এবং এর প্রভাব কিন্তু পড়েছে গ্লোবাল সাপ্লাই চেনে। আর এখানে আমি আরো একটি বিষয় যুক্ত করতে চাচ্ছি, সেটা হচ্ছে গিয়ে এই যুদ্ধ কিন্তু শুধুমাত্র এমন না যে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে হচ্ছে। এখানে কিন্তু আরো বেশ কয়েকটি অ্যাক্টর রয়েছে। যেমন আমরা শুরুতেই বললাম গতকালকে ইসরায়েলের আক্রমণের কথা লেবাননে, এবং আমরা দেখেছিলাম যে গত মাসে ইয়েমেনের যে হুথি সম্প্রদায় রয়েছে, তারাও কিন্তু এই সংঘাতের সাথে জড়িয়ে পড়েছিল এবং তারা ইসরায়েলের দিকে হামলা করছিল। আর এর সার্বিক প্রভাব কিন্তু পড়ছে আন্তর্জাতিক বাণিজ্যে। ঝুঁকি এড়াতে অনেক শিপিং কোম্পানিগুলো তাদের রুট পরিবর্তন করছে। এই কারণে কিন্তু সময় এবং খরচ দুটোই বৃদ্ধি পাচ্ছে। আর এখানে আরো একটি নতুন নতুন যে বিষয় যুক্ত হয়েছে সেটি হচ্ছে সিকিউরিটি প্রিমিয়াম। ঝুঁকি এড়াতে যুদ্ধের ঝুঁকির কারণে জাহাজ ভাড়া, বিমা খরচ এবং লজিস্টিক্যাল যে ব্যয় সেগুলো কিন্তু স্বাভাবিকের চেয়ে অনেক বেশি বেড়ে যাচ্ছে, এবং যার জন্য কিন্তু আমরা পণ্যের যে চূড়ান্ত মূল্য, তাতে কিন্তু আমরা এর প্রতিফলন দেখতে পারি। আর আরেকটি বিষয় যেটা আমরা গতকালকে দেখলাম যে ইরান ঘোষণা করলো যে তারা হরমুজ প্রণালী খুলে দিবে, কিন্তু জাহাজ থেকে তারা টোল আদায় করবে। আর এটা যদি আসলেই করে তাহলে কিন্তু পণ্য পরিবহনের খরচও বেড়ে যাবে। ঠিক বলেছ, আমি তোমার সাথে একমত। এবার যদি আমরা একটু বাংলাদেশের দিকে তাকাই, বাংলাদেশের অবস্থা একটু বেশ নাজুক। আমরা ইতোমধ্যে দেখেছি জ্বালানি সংকট শুরু হয়েছে এবং পাম্পগুলোতে দেখছি দীর্ঘ যানবাহনের সারি। এটার একটা কারণ কিন্তু বাংলাদেশ জ্বালানির ক্ষেত্রে পুরোপুরি আমদানি নির্ভরশীল একটি দেশ, এবং সিংহভাগ জ্বালানি কিন্তু আসে মধ্যপ্রাচ্য থেকে। কাজেই মধ্যপ্রাচ্যে যখন কোনো ধরনের অস্থিরতা তৈরি হয়, সেটার সরাসরি প্রভাব এসে পড়ে আমাদের জ্বালানি খাতে। আমরা দেখেছি সরকার এখনো জ্বালানির মূল্য বৃদ্ধির কোনো ঘোষণা দেয়নি। কাজেই সরকারকে প্রতিদিন বেশ বড় একটি অংশ কিন্তু ভর্তুকির জন্য ব্যয় করতে হচ্ছে। এটা সরকারের অনেক বড় একটা চাপের কারণ। এখানে আমি যে কথাটা বলতে চাই, এটি একটি কাঠামোগত দুর্বলতা। কারণ আমরা একটি অঞ্চলের উপর এত বেশি নির্ভরশীল, ওই অঞ্চলে যখন কোনো ধরনের অস্থিরতা তৈরি হয়, আমাদের এখানে সংঘাতের কারণে যেই প্রভাবটা ওইটা অনেক বেশি বেড়ে যায়। যদি একটি সাপ্লাই ডাইভার্সিফিকেশন আমাদের থাকতো, হয়তো এত কঠিনভাবে আমাদের জ্বালানি সংকট তৈরি হতো না। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো যে, ধরো হরমুজ প্রণালী খুলে দেয়া হলো, এরপরেও কিন্তু খুব দ্রুত যে আমাদের সংকটটা কেটে যাচ্ছে তা না। কারণ আমরা এলএনজি যেখান থেকে আমদানি করি, যেমন কাতার এনার্জির কথা যদি বলি, তারা কিন্তু তাদের যে সরবরাহ স্থগিতাদেশ তা ৮ মে পর্যন্ত বাড়িয়েছে। কাজেই খুব দ্রুত যে আমরা আসলে এই সংকট থেকে বের হয়ে আসতে পারবো, বিষয়টা কিন্তু এরকম না। ইতিমধ্যে কিন্তু আমরা দেখেছি যে সরকারকে বিকল্প খুঁজতে হচ্ছে। বিকল্পের জন্য বিভিন্ন দেশের সাথে সরকার চুক্তি করতে চাইছে জ্বালানির ক্ষেত্রে। এছাড়াও খোলা বাজার থেকে কিন্তু বেশ চড়া মূল্য, প্রায় দ্বিগুণের বেশি মূল্যে সরকারকে এলএনজি কিনতে হচ্ছে।
তো সব মিলে কিন্তু বাংলাদেশ সরকার বেশ চাপের মধ্যে আছে। তুমি এলএনজি বা জ্বালানির কথা বলছিলে, সার আমদানির ক্ষেত্রে কিন্তু আমরা একই ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছি। আর যদি ইরান আসলেই টোল আদায় করে জাহাজ থেকে, তাহলে কিন্তু ওই পরিবহন খরচ বেড়ে যাবে। সেক্ষেত্রে কিন্তু খাদ্যপণ্যের মূল্য কিন্তু বৃদ্ধি পেতে পারে আমাদের দেশে। জাতিসংঘ ইতিমধ্যে সতর্ক করেছে এই বিষয়ে পুরো বিশ্বকে। আর যদি আসলেই মূল্যস্ফীতি ঘটে, সেক্ষেত্রে কিন্তু দেশে এক ধরনের অস্থিতিশীলতা দেখা যাবে। আর এর প্রভাব সবচেয়ে বেশি পড়বে কিন্তু নিম্ন আয়ের মানুষের উপর। তো এদিকে একটু গুরুত্ব আরোপ করা প্রয়োজন। আর আরও একটি খাত যেখানে প্রভাব পড়ছে সরাসরি, সেটি হচ্ছে আমাদের শিল্প খাত। টু বি মোর স্পেসিফিক, পোশাক যে কারখানা, লোডশেডিং এর কারণে দেখা যাচ্ছে যে তাদের যে স্বাভাবিক যে ওয়ার্ক ফ্লো, সেটা তারা কন্টিনিউ করতে পারছে না। তারপর অনেক কারখানাতে এরকম যে তারা ডিজেল চালিত জ্বালানি আর ডিজেল চালিত জেনারেটর ব্যবহার করে। এখন ডিজেলের প্রাইসও তো বেড়ে গিয়েছে। এ কারণে তারা প্রাইস বাড়েনি মনে হয় এখনো। না, আমরা দেখেছি কিন্তু বাড়ার সম্ভাবনা শর্টেজ আছে। সম্ভাবনা হতে পারে যে বাড়তে পারে হয়তোবা। তখন কিন্তু তারা আরো ক্ষতির সম্মুখীন হবে। তো এক্ষেত্রে এখন আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে একটি স্থায়ী সমাধান। আমি যদি তোমার সাথে একটু অ্যাড করি, আমাদের প্রবাসী কর্মসংস্থানের একটি বড় অংশ কিন্তু রয়েছে মধ্যপ্রাচ্যে। তুমি যে স্থায়ী সমাধানের কথা বললে, এটি আমাদের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ। কারণ মধ্যপ্রাচ্যের যেকোনো ধরনের অস্থিরতায় কিন্তু আমাদের যে শ্রমশক্তি রপ্তানি কিংবা সেখানে আমাদের যে কর্মীরা আছে তাদের ছাঁটাই, বেতন কম হয়ে যাওয়া, এই বিষয়গুলো কিন্তু আমাদের রেমিটেন্স ফ্লোকে অনেক বেশি প্রভাবিত করবে। এবং আমরা জানি যে বাংলাদেশের অর্থনীতি রেমিটেন্সের উপর অনেক বেশি মাত্রায় নির্ভরশীল এবং আমাদের ফরেন যে রিজার্ভ, এটার বড় একটি অংশ আসে আসলে রেমিটেন্স থেকে। কাজেই মধ্যপ্রাচ্যে কি হচ্ছে, কি ঘটছে, এই বিষয়ে আমাদের আসলে অনেক বেশি নজর দেওয়া প্রয়োজন। আর মানে হ্যাঁ, আমি যেটা বলতে চাই যে নিরাপত্তার বিষয়টা কিন্তু এখানে এসে যায়। যারা কর্মী আছে তাদের নিরাপত্তা নিশ্চিত করাটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। আর ইতিমধ্যে আমরা দেখেছি যে এই যুদ্ধের কারণে অ্যাটলিস্ট ৬ জন যে মাইগ্রেন্ট ওয়ার্কার রয়েছে মিডল ইস্টে যারা কাজ করছেন, ৬ জন মারা গিয়েছেন এবং ৩২ জনের মতো আহত হয়েছেন। ঠিক তাই। এবং আমরা যদি সামগ্রিকভাবে অর্থনৈতিক স্থিতিশীলতার দিকে তাকাই, দেখো একদিকে আমাদের তুমি যেটা বললে যে আমাদের আমদানির খরচ বেড়ে যাচ্ছে। অন্যদিকে আমাদের রপ্তানি ধীর গতি কিংবা ব্যয় বৃদ্ধি হওয়া এবং একই সাথে যদি আমাদের রেমিটেন্সও এখন ঘাটতি দেখা যায়, তাহলে কিন্তু আমাদের বৈদেশিক মুদ্রার যে রিজার্ভ এবং বৈদেশিক লেনদেনের যে ভারসাম্য, সেটা প্রভাবিত হবে। কাজেই আমি বলব যে এখন পর্যন্ত বাংলাদেশের যে অর্থনৈতিক স্থিতিশীলতা সেটা বেশ ঝুঁকির মুখেই আছে। আর জনগণের উদ্বেগ কিন্তু এখনো প্রশমিত হচ্ছে না। আমাদের সরকারের উপর কিন্তু এজন্য চাপ বাড়ছে এবং তাদের দায়িত্বও বেড়ে যাচ্ছে। এক্ষেত্রে আমার মনে হয় যে পলিসি রেসপন্স খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। যেমন আ স্বল্পমেয়াদী পরিকল্পনার পাশাপাশি মাঝারি এবং দীর্ঘমেয়াদী সহনশীলতা গড়ে তোলা প্রয়োজন। আর আরেকটা বিষয় যেদিকে লক্ষ্য রাখতে হবে, যদিও এটা গ্লোবাল ক্রাইসিস, কিন্তু এই ক্রাইসিস মোমেন্টটা যাতে ন্যাশনালি কেউ এক্সপ্লয়েট করতে না পারে, সেদিকে সরকারকে একটু নজর দিতে হবে। আর জনগণ এবং সরকারের মধ্যে যাতে কোনো কমিউনিকেশন গ্যাপ ক্রিয়েট না হয়, তাহলে কিন্তু আননেসেসারি প্যানিক তৈরি হয়, যেটা আমরা গত মাসে দেখেছি। যে সংকট অতটা তখন প্রবল ছিল না, কিন্তু মানুষজন প্যানিক করছিল অনেক যে কি হবে, তারা ঠিক সঠিক ইনফরমেশন তাদের কাছে ছিল না। অনেকে অতিরিক্ত জ্বালানি মজুত করেছে, অনেকে তেল বেশি করে কিনে রাখছে, যে কি হয় বলা যায় না। তো এটা আসলে কমিউনিকেশন গ্যাপের কারণেই হয়েছে। এটা যাতে আর না হয় সেদিকে আমার মনে হয় গুরুত্ব আরোপ করা প্রয়োজন। একদম তোমার সাথে একদম একমত। এবং আমরা আশা করি আসলে এই অস্থিতিশীল পরিবেশটা খুব ধীরে ধীরে স্থিতিশীলতার দিকেই যাবে এবং সকল পক্ষ তারা সংঘাত থেকে বেরিয়ে এসে একটি রাজনৈতিক সমাধানের দিকে যাবে। তবে এই সংঘাত কিন্তু আসলে আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ শিক্ষা। সেটা হচ্ছে বৈশ্বিক ভূরাজনৈতিক অস্থিরতা থেকে কিন্তু আমরা সম্পূর্ণভাবে কখনোই বিচ্ছিন্ন থাকতে পারব না। কাজেই সঠিক সমাধান হচ্ছে অভ্যন্তরীণ সহনশীলতা বৃদ্ধি করা। আমাদের আজকের আলোচনা এখানেই শেষ করছি। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।